স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি তাবাসসুম আহমেদ এবং আমি ফারনাজ জুই। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো সংবাদ। রাজধানী জুড়ে দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য। ভাড়া বাড়ানোর পাশাপাশি ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কাউন্টারে পুরনো ভাড়ার তালিকা টাঙিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে নতুন মূল্য। তবে সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি বাস কর্তৃপক্ষের। বিপরীত চিত্র ছিল রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসগুলোর। সরকার নির্ধারিত ভাড়াতেই এসব বাস চলতে দেখা যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নাইমা জিকুর প্রতিবেদন। টানা 3 দিনের ধর্মঘটের অবসান ঘটিয়ে সরকারের দেওয়া নতুন মূল্য তালিকায় রাজধানীর রাজপথে চলতে শুরু করেছে গণপরিবহন। এদিন রাজধানীতে দেখা মেলেনি মানুষের ভোগান্তির চিত্র। সময় মতো সব রুটেই চলতে দেখা যায় বাস। তবে নতুন মূল্য তালিকা নির্ধারণ হলেও বাস কর্তৃপক্ষ ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তারা যে কালকে যেটা নির্ধারণ করেছে সেই হিসাবে চিন্তা করলে তার থেকে কয়েক বেশি। 220 টাকা ছিল, এখন 270 টাকা রাখলো, 50 টাকা বেশি। মানে আমরা সাধারণ পাবলিক মারা যাইতেছি এবং ভবিষ্যতে এমনই হবে। আমার মনে হচ্ছে যে আমরা পাবলিকেরই শুধু লস দিব, আর কারো কোনো লস হবে না। বাস কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন তারা। আবার ভাড়া বৃদ্ধির নতুন তালিকা না পাওয়ায় আগের দামেও টিকিট বিক্রি করতে দেখা যায় অনেককে। গতকাল মালিক সমিতি থেকে তো সবকিছু নির্ধারণ হয়ে গেছে। বিআরটি এর সাথে যেভাবে ভাড়া নির্ধারণ করে দিয়েছে ওইভাবে আমরা ভাড়া নিচ্ছি। নির্ধারণ করছি আমরা আমাদের মতো হিসাব করে নিয়েছি। 40 সিটে করার কারণে আমাদের এখন ময়মনসিংহ রোডে ভাড়া আসছে আপনার 272 টাকা। ভাড়া চার্জ না পাওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না। এখন আগে যে ভাড়া ছিল তার চেয়ে 10 টাকা বাড়তি আর কি আপাতত আমরা নিচ্ছি। এদিকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা যাত্রীদের কাছ থেকে নিলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও রাজধানীতে চলা বিভিন্ন রুটের বাসের ভাড়া নিয়ে যাত্রীদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ মেলেনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরপর দুবার সরকার জনগণের পকেট কেটেছে। একবার ডিজেল তেলের দাম বাড়িয়ে, তৃতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এই কর্মসূচিতে ফখরুল আরও বলেন, এই সরকারের চরিত্রই লুট করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোট দিতে পারছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ নিজেরাই মারামারি করে। এই সমাবেশ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি হচ্ছে যে আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে ঢাকা বাদ দিয়ে যেহেতু ঢাকাকে হয়ে গেল, এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। বলেন, তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। সোমবার ভিডিও বার্তায় জিএম কাদের এসব কথা বলেন। সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। আমরা ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম কমানোর দাবি করছি। পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। এদিকে ডিজেলের দাম কমানো সহ 3 দফা দাবি না মানলে পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান। সোমবার দুপুরে নিউজ 24-কে কথা জানান তিনি। বলেন, ডিজেলের দাম না কমালে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, আর পরিবহন ব্যয় বৃদ্ধির সাথে সাথে বাড়বে নিত্যপণ্যের দাম। সমস্যা সমাধানে আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি সহ পণ্য পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে বৈঠকের কথা রয়েছে। গেল 3 নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম 15 টাকা করে বৃদ্ধি করে সরকার।
আমরা যদি উচ্চ মূল্যের জ্বালানি তেল ব্যবহার করা শুরু করি তাইলে আমার ট্রাকের ভাড়া বৃদ্ধি পাইবে। ট্রাকের ভাড়া বৃদ্ধি পেলেই জনগণের মালামাল নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাবে, তখন জনগণের সমস্যা হবে না। এটা তো আমরা চাই না। দর্শক, পণ্য পরিবহন ধর্মঘটে দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়েছে বহু যানবাহন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই মুহূর্তে দৌলতদিয়ায় কি পরিমাণ পরিবহন আটকা পড়েছে? ধন্যবাদ। আপনি জানাচ্ছি গত 3 দিন বন্ধ থাকার চলাচল করার কারণে দৌলতদিয়া ঘাটে কিন্তু এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে কিন্তু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এই সকল পণ্যবাহী ট্রাক কিন্তু দুপুরের পর দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়। তবে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকেও কিন্তু তারা ফেরি পার না হতে পেরে নানা প্রকার দুর্ভোগ শিকার হচ্ছে দৌলতদিয়া ঘাটে। অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রতিনিয়তই কিন্তু দৌলতদিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের কিন্তু ফেরি পারাপার হতে হয়। এদিকে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে 17টি ছোট বড় ফেরি চলাচল করছে। তবে গত 3 পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের চাপ বৃদ্ধি পাওয়ায় কিন্তু দৌলতদিয়া ঘাটে একটি যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে রাতে এই চাপটি বৃদ্ধি পেতে পারে বলে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো এই নৌ রুটে এই মুহূর্তে 17টি ফেরি দিয়েই কিন্তু যানবাহন পারাপার করা হচ্ছে। তো বিআরডব্লিউটিসির যে ধারণা, এই চাপটি কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বোচ্চ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি জুইয়ের কাছে। জুই। শামীম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। ডিজেলের মূল্য বৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে। বাজার পরিস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন 1 লাফে 15 টাকা বৃদ্ধি অযৌক্তিক। বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোনো কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেওয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া। এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি, 1 লাফে লিটারে 15 টাকা। নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের। তেলের দাম 15 টাকা বাড়াইছে, যে ডাবল বাড়ায় নাই। তোমাদেরকে কোনো অধিকার দেয় না 5 টাকার, 10 টাকা নেওয়া। কোটি কোটি লোকের কোনো ইনকাম নাই, কিন্তু ভাড়া ঠিকই দিতে হচ্ছে। পরিবহন মালিকের কোনো সমস্যা হয় না, সরকারের কিছু হয় না, আমাদের মতো জনসাধারণের উপরে চাপটা পড়ে। ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এক কাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহন মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের। এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সাধারণ মানুষ যা প্রাতিষ্ঠানিক খাতে যারা কাজ করেন, তাদের আয় রোজগারের উপর বড় ধরনের ধাক্কা পড়বে এবং তাদের যে আয় তার অর্ধেক অংশ রাস্তায় পরিবহন ভাড়া হিসেবে চলে যাবে। পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুন আরো উস্কে দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। যতটা ডিজেল প্রাইস বাড়বার ফলে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে প্রভাব পড়বার কথা ছিল, তার চাইতেও বেশি কিন্তু প্রভাব পড়ছে। কারণ দিন শেষে কিন্তু সাধারণ জনগণের উপরেই কিন্তু এই চাপটা যে পড়ে। এটা ঠিক যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং সরকারকে এখন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি দাম কিছুটা সমন্বয় না করে, তাহলে ভর্তুকির চাপ অনেক বাড়বে। জ্বালানিতে যে ভর্তুকিটা, ডিজেলে এবং কেরোসিনে যে ভর্তুকিটা দেয়া হয়, এটার অর্থনীতিতে যে এটার গুণক প্রভাব, সেটা কিন্তু সুদূর প্রসারী। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশেষজ্ঞরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় একথা বলেন তিনি। আদালতে বিএনপির শীর্ষ নেতাদের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে এ দলের অস্তিত্ব থাকবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেন শেখ হাসিনা।
শাহ আলী জয়ের প্রতিবেদন। যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সম্বর্ধনা জানান প্রবাসী বাংলাদেশিরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসরে পৌঁছেছে তা ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান। কিছু টাকা আমরা ফেরত উঠে আসে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান প্রসঙ্গ। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসী থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তার এক জায়গায় জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। শেখ হাসিনা বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা, সিঙ্গাপুরও। যে ফিউজিটিভ সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। প্রধানমন্ত্রী বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য কুতে প্রাণ হারান শত শত সামরিক সদস্য। মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজেকে নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস, সামরিক বাহিনীর সদস্যদের হত্যার দিবস। অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন বিনিয়োগের জন্য সারা দেশে 100টি ইকোনমিক জোন তৈরি করছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কমলাপুর রেলওয়ে স্টেশনে চালু হলো দেশের প্রথম অটোমেটিক ট্রেন ওয়াশিং প্লান্ট। উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে তিনি বলেন 41 সালের মধ্যে অত্যাধুনিক রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে দেশ। কমলাপুর স্টেশন 2024 সাল থেকে মাল্টি মডেল হাবে পরিণত হবে। বিমানবন্দর স্টেশনকেও মাল্টি মডেল হাবে পরিণত করার পরিকল্পনা আছে রেলপথ মন্ত্রণালয়ের। লাবুন রহমানের রিপোর্ট। এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, যার মাধ্যমে জংশনে আসা বেশিরভাগ ট্রেনের বাইরের অংশ পরিষ্কার হবে দ্রুত সময়ে। আগে যেখানে 20 জন লোকের 1 ঘন্টারও বেশি সময় লাগতো একটি রেল ওয়াশ করতে, সেখানে এখন একজন লোক 10 মিনিটে পরিষ্কারের কাজ সম্পন্ন করতে পারবে। এখন পানি অনেক কম লাগবে, আগে তো অনেক পানি লাগতো, প্রচুর পানি লাগতো, অপচয় হইতো। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট আমাদের গাড়ির সময় লাগে গাড়িটা ধোলাই করতে, ওখানে 8 থেকে 10 মিনিটে লাগবে। এখানে যাত্রী কোনো সময় অপচয় হবে না। প্রকল্প পরিচালক বলছেন রাজশাহী ও কমলাপুরে 2টি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট চালু হলো। পরিবেশ বান্ধব এই ওয়াশিং প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ লিটার পানি সাশ্রয় হবে। একটি র্যাক পরিষ্কার করতে প্রায় 20 থেকে 25 জন লোকের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। এটি কেবলমাত্র 8 মিনিটেই একটি ফুল র্যাক পরিষ্কার করবে। আমি আমার আগেও বলেছি যে মাত্র 4000 লিটার পানি দিয়ে আমরা একটা ফুল র্যাক পরিষ্কার করতে পারবো এখন। এর আগে এই ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন ব্রডগেজ ও মিটার গেজ এই দ্বিমুখী রেল ব্যবস্থাকে একমুখী করার কাজ করছে সরকার। ঢাকার চারদিকে সার্কুলার রেল চালুর ফিজিবিলিটি স্টাডি চলছে। 2041 সালের মধ্যে পুরোপুরি অত্যাধুনিক রেল ব্যবস্থার যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ একটি অত্যাধুনিক রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা করছি। ঠিক একইভাবে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের লোকজন যারা আছে রেলে কাজ করছে তাদেরকে দেশে বিদেশে আমরা ট্রেনিং করানোর মধ্য দিয়ে এবং যে লোক আমাদের যে জনবল ঘাটতি ছিল সেটি ইতিমধ্যেই আমাদের নতুন নিয়োগ বিধি আমরা ইতিমধ্যে আমাদের হয়েছে। রেল সেবাকে আরো উন্নত করতে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়েতে 25,000 জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী। ভবিষ্যতে
আমাদের ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু উদ্বোধনের দিনে চলছে না রেল। 2022 ডিসেম্বরে একবারে ঢাকা থেকে ফরিদপুর ভাঙা পর্যন্ত ট্রেন চলবে বলে আশা করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকা পরিদর্শনে এসে একথা জানান রেলমন্ত্রী। বলেন, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি 43 ভাগ আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি 71 ভাগ। এজন্য সামনের 1 বছর ঢাকা থেকে ভাঙা অংশের কাজ শেষে যাত্রী পরিবহন সম্ভব হবে বলে মনে করেন তিনি। পদ্মা সেতুর সঙ্গে দ্রুত গতিতে এগুচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে মাননীয় সংসদ সদস্য ফজলে করিম এমপি এই যে রেল লিঙ্ক প্রজেক্ট যেটা 172 এবং আমরা নাদিরা ঝলি এইটি উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার পরিকল্পনা সড়ক বিভাগের, তারা আমাদেরকে কাজ করার সুযোগ না দেয়। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা রেল তাহলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে যাতে, অর্থাৎ 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা হত্যার নির্দেশদাতা হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় তারা হত্যার নির্দেশদাতা হুইপ শামসুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানান। সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দেশের সর্ববৃহৎ ও স্বনামধন্য শিল্পগোষ্ঠীর এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন ময়মনসিংহের ব্যবসায়ী মহল। সোমবার নগরীর বড়বাজার এলাকায় সর্বস্তরের ব্যবসায়ীদের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এ দাবি ওঠে। একই দাবিতে সিরাজগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের বাজার স্টেশন চত্বরে জেলার ব্যবসায়ীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। যেহেতু তিনি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট। নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেন সামাজিক সংগঠন হৃদয়ে বগুড়া। সাংবাদিক সমাজের ব্যানারে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রতিবাদ কর্মসূচি হয়। বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সারা দেশের মতো পাবনায়ও সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয় বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে। যশোরের প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনেও জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তারা বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জামালপুরেও মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সন্ধ্যার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন 2 সহোদর, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। সোমবার সকালে ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গাংনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে দেশের 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে 7 জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। এরই মধ্যে সুমন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তন্ময়ের পরিবার ও শিক্ষকরা। জামান আক্তারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রবিবার দুপুরে প্রকাশ্যে স্কুল প্রাঙ্গণে ঢুকে এসএসসি পরীক্ষার্থী তন্ময়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। একমাত্র আশা যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন আইন যেটা যদি যে অপরাধী হবে আইন সেটার ব্যবস্থা করবে, এই জন্য আমি আইনের পক্ষে আসতেছি। ন্যাক্কারজনক এই ঘটনায় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষকরা। খুব দুঃখজনক ঘটনা, স্কুলের ভিতরে যে কাজটা করেছে তা আমরা ন্যাক্কার ঘটনার জন্য আমরা তার ফাঁসির দাবি করছি। বিদায় অনুষ্ঠান চলাকালীন যে দুর্ঘটনাটা ঘটে গেল তার প্রতিবাদে আগামী মঙ্গলবার সকাল 11টার সময় প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন সহ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। এই মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আমাদের ডিবি, থানা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই এর সঙ্গে ইনভলভ। মূল যে অপরাধী তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। এরই মধ্যে এ ঘটনায় সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছেন 215 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 209 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,35,034 জন। 24 ঘন্টায় 16,741 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 16,812টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.28%। এ পর্যন্ত মোট 1,4,90,412টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.98%। প্রতি 100 জনের সুস্থতার হার 97.70% এবং মৃত্যু হার 1.78%। এবছর প্রাথমিকের কোনো শ্রেণীতে অনুষ্ঠিত হবে না বার্ষিক পরীক্ষা। পরীক্ষা বাতিলের বিষয়ে সোমবার নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা। বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরে ক্লাসের জন্য মূল্যায়ন করবে। ধর্ষণের অভিযোগে করা মামলায় 71 টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নিয়ে জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগী নারী। শাকিল আহমেদের জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় মামলা করেন আইইডিসিআরের সাবেক চিকিৎসক ডাক্তার ত্রিনা ইসলাম। সোমবার এই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান শাকিল আহমেদ। আদালতে শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় অভিযোগের বিষয়ে তার কাছে জানতে চান হাইকোর্ট। শুনানি নিয়ে তার জামিন আবেদন গ্রহণ করলে আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান ডাক্তার ত্রিনা ইসলাম। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে শাকিল আহমেদকে 4 সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। যেটা নারী ও শিশু নির্যাতন আইনের 9-1 ক্লিয়ারলি ধর্ষণ কেস। আমরা আশা করেছিলাম মাননীয় আদালত জামিন দিবেন না, 4 সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এই আগাম জামিনের এগনেস্টে আমরা এপিলেট ডিভিশনে যাব। অভিযুক্তকে জামিন দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডাক্তার ত্রিনা ইসলাম। তিনি বলেন, যদি গর্ভপাত না করো তাহলে ভবিষ্যতে আমি তোমার সাথে আর কোনোভাবেই সম্পর্ক কি, বিয়ে তো অনেক দূরের, সম্পর্কই আর রাখবো না। এবং এই ভয়ভীতি দেখায় উনি বহুবার আমার সাথে এই কাজটা করেছেন। মান সম্মান
আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। যারা পাবলিক পজিশনে থাকে তাদের প্রতি অনেক ধরনের এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের উপর নিয়ন্ত্রণ দরকার। টেলিভিশন সেন্টারে এইটা যদি সত্য হয়ে থাকে, এগুলো রাষ্ট্র কখনো গ্রহণ করতে পারে না। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ডাক্তার ত্রিনা ইসলাম অভিযোগ করেন, গত 7 মাস আগে সংবাদ উপস্থাপকের চাকরি নিতে বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনে গেলে বিয়ে করার প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়েন প্রতিষ্ঠানটির বার্তা প্রধান শাকিল আহমেদ। জানান 7 মাস আগের সম্পর্কে গর্ভপাত করতে হয়েছিল তাকে। পরে বৃহস্পতিবার গুলশান থানায় শাকিল আহমেদকে আসামি করে ভ্রূণ হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেটের নানা অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ড তুলে ধরা হয়। আর্থিক দুর্নীতি, শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম, স্বজনপ্রীতি সহ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার বিষয়েও অভিযোগ আনা হয়। এসব অনিয়ম দুর্নীতি রুখতে প্রতিষ্ঠানের সিন্ডিকেটের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে বিনিয়োগ সম্মেলন চলছে, সে খবর জানাচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। আপনাকে ধন্যবাদ। এখন কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশের বিএসইসি কর্তৃক আয়োজিত রোড শো চলছে এবং বাংলাদেশের শেয়ার বাজারের যে জয় জয়কার সেটি কিন্তু এখানকার যারা প্রবাসী রয়েছেন, যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা চলছে। লন্ডনের পরে কিন্তু আজকে ম্যানচেস্টার সিটিতে অনুষ্ঠিত হচ্ছে এই রোড শো এবং যেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র পুঁজিবাজার নয়, বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগ সম্ভাবনা সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে। বিএসইসির চেয়ারম্যান জনাব শিবলি রুবায়েত তিনি এখানে কথা বলেছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান তিনিও কথা বলেছেন এবং বিডার চেয়ারম্যান তিনি কথা বলেছেন। সব মিলিয়ে সরকারের একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে পুঁজিবাজার যারা নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আসলে এখন একটি ফোকাস সবচেয়ে বেশি করছে যে যুক্তরাজ্যের মতো দেশে যেখানে আসলে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশি রয়েছে, বিভিন্ন হিসেবে দেখা যায় প্রায় 1 মিলিয়ন বা 10 লাখের মতো বাংলাদেশি এখানে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই সামর্থ্যবান বাংলাদেশি রয়েছে যারা দেশে বিনিয়োগ করার মতো সামর্থ্য রাখে, সেটি যে কোনো ক্ষেত্রে হতে পারে পুঁজিবাজার কিংবা অন্য জায়গায়। তাদের সামনে এবং যারা লন্ডনের বড় বড় বিনিয়োগকারী আছে, বিভিন্ন চেম্বারগুলো রয়েছে লন্ডনের, সেই বিনিয়োগকারীদের সামনেও বাংলাদেশের পুঁজিবাজার যে কতটা সম্ভাবনাময় সেটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং দিন শেষে যেটি আশা করা হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে সেটি হচ্ছে যে এখান থেকে অনেক বড় রকমের বিনিয়োগ বাংলাদেশ পেতে যাচ্ছে এবং সেরকম কিছু আশ্বাস কিন্তু এর মধ্যে এসেছে। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে আরও একটা বিরতি দিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বেকার তরুণদের বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ করে দিচ্ছে ইউনিলিভার ফ্রন্ট লাইনার্স একাডেমি। কর্মহীন তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে বেকারত্বের হার কমিয়ে আনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার অংশ হিসেবে ইউনিলিভার ফ্রন্ট লাইনার্স একাডেমি চালু করেছে ইউনিলিভার বাংলাদেশ। সোমবার রাজধানীর খিলগাঁয়ে ডিভাইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানিতে আয়োজিত এক অনুষ্ঠানে 34 প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেয় ইউনিলিভার বাংলাদেশ। নিউজ 24 সন্ধ্যা সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv।